দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। অবশেষে টিকা আমদানি নিয়ে অনিশ্চয়তার কথা জানালো বেক্সিমকো। কূটনৈতিক চাপের আহ্বান। অক্সিজেন সংকটে করোনায় মৃত্যুপুরী ভারত, বাংলাদেশের জন্যও হুমকি। দোকান খোলার ঘোষণায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের ঢল। 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে চালু হতে পারে গণপরিবহন, চলবে ট্রেনও। পদ্মা সেতু চলাচল উপযোগী করতে লকডাউনেও 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। বর্ষার পরই সেতুর উপর পিচ ঢালাই শুরু। এগিয়ে চলছে নদী শাসনের কাজও। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে তিনি শঙ্কামুক্ত, তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। শনিবার রাত 12:30টায় গুলশানে কথা জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। গত 11 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। ওনার কোভিডের যে টেস্ট আমরা আজকে একবার করেছিলাম, লো টাইটারে পজিটিভ এসছে, কিন্তু আমরা মনে করছি যে আগামী 5-6 দিনের মধ্যে উনি কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। এই বাসায় যারা ছিল আমরা সবারই পরীক্ষা করেছি, 14 জনের মধ্যে ম্যাডাম সহ 4 জন পজিটিভ আছে, কিন্তু সবাই শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ আছে। এই মুহূর্তে গুলশানে তার বাসার সামনে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত, বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দ্বিতীয়বারও করোনায় আক্রান্ত হয়েছেন, অর্থাৎ দ্বিতীয়বার যে রেজাল্ট দিয়েছে সেটি তিনি পজিটিভ। তবে সেই খুবই মৃদু, এমনটি জানিয়েছে চিকিৎসক দলের যে প্রধান FM সিদ্দিক, তিনি আমাদেরকে জানিয়েছে প্রায় 9:30টার পর থেকে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়ার যেই গুলশানের বাসভবন রয়েছে, সেখানে 4 জন ডাক্তার রয়েছেন। আপনি জানেন যে 7 সদস্য বিশিষ্ট যে কমিটি রয়েছে সেই দলের 4 জন আজকে প্রবেশ করেছিলেন। যিনি প্রধান তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি পুরোপুরি সংখ্যামুক্ত, অর্থাৎ করোনার যে ধরনের সংখ্যা থাকে, কারণ জানেন আপনি যে প্রায় 2 সপ্তাহ ধরে দ্বিতীয় সপ্তাহ ধরনের সংখ্যা কাজ করে, সেই সংখ্যা থেকে এখন অনেকটাই তিনি উতরে গেছেন। এবং এখন পর্যন্ত যে বাড়ির যে অন্যান্য সদস্যরা রয়েছে, আপনি জানেন যে আসলে এরই মধ্যে প্রায় 8 জন করোনা আক্রান্তের যে খবর ছিল সেটি এখন ডাক্তার জানিয়েছেন আমাদেরকে এখন পর্যন্ত সেখানে 4 জন নেগেটিভ এসেছে, অর্থাৎ 4 জন সম্পূর্ণভাবে তিনি করোনা মুক্ত। বাকি যে সদস্য, অর্থাৎ সেই সদস্যগুলো তারা আশা করছেন যে খুব 3 থেকে 4 দিন পরেই সেই রেজাল্টগুলো নেগেটিভ চলে আসবে, এমনটাই আশা করা হচ্ছে। এবং ডাক্তার দলের যিনি প্রধান রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা যে শারীরিক অবস্থা বেশ তিনি এখন পর্যন্ত বেশ ভালো রয়েছেন, এবং অন্যান্য ফুসফুস থেকে শুরু করে তার অন্যান্য যে চিকিৎসক, অর্থাৎ তার যে স্বাস্থ্য অবস্থা তিনি বেশ ভালোই রয়েছেন। এবং আপনি জানেন যে আসলে করোনার আগে তার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে, সেই স্বাস্থ্য পরীক্ষাগুলো কিন্তু করা হবে, অর্থাৎ 3-4 দিন পর। তারা আশা করছেন 3-4 দিন পরে করোনা তিনি নেগেটিভ চলে আসবে, তখন তার বাকি চিকিৎসক, অর্থাৎ বাকি যে স্বাস্থ্য পরীক্ষাগুলো রয়েছে করোনার আগে যেগুলো আটকে ছিল সেগুলো করা হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে আপনি জানেন যে গত চলতি মাসের 11 তারিখ তার প্রথম করোনা শনাক্ত হয়, এবং শনাক্তের পরে আমরা দেখেছিলাম যে তার স্বাস্থ্যের, এবং সেই 11 তারিখ আক্রান্ত হওয়ার পরে আমরা দেখেছি যে তাকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সবশেষ তার অর্থাৎ সিটি স্ক্যান করানোর জন্য। এবং সেই সিটি স্ক্যানের পরও ডাক্তার জানিয়েছিল যে তিনি এখন পর্যন্ত বেশ ভালো রয়েছেন। তবে ডাক্তার দলের যিনি প্রধান রয়েছেন তিনি বলেছেন যে আসলে 2-1 দিন পর যখন আবারও নমুনা সংগ্রহ করা হবে, সেই নমুনার পরে হয়তো বা জানা যাবে, এবং তারা বেশ আশাবাদী যে আসলে বেগম খালেদা জিয়া পুরোপুরি নেগেটিভ আসবেন। এখন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি যদি জানিয়ে রাখতে চাই তাহলে বলবো যে করোনার পর থেকে এখন পর্যন্ত তিনি বেশ ভালোই রয়েছেন। মাঝখানে একদিন জ্বর হয়েছিল, সেদিনে তিনি সিটি স্ক্যান করেছিলেন, এরপর আমরা দেখছি এখন পর্যন্ত তিনি বেশ ভালো রয়েছেন, এবং আশা করা হচ্ছে তিনি 2-1 দিনের, অর্থাৎ 2-4 দিনের মধ্যে তিনি পুরোপুরি করোনা নেগেটিভ হবেন, এমনটাই আশা করা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে সবশেষ অবস্থা। দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ বেগম খালেদা জিয়ার, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন গুলশানে তার বাসভবনের সামনে থেকে সহকর্মী সাদাত রহমতুল্লাহ। আগাম টাকা নিয়েও ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট 2 মাস ধরে টিকা না পাঠানোয় সরকারকে সরব হওয়ার কথা বলছে টিকা আমদানির দায়িত্বে থাকা একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো। টিকা কবে মিলবে জানা নেই স্বীকার করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানালেন
সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন সংশয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সাফ জবাব, বসে নেই সরকার, তৎপর হতে হবে বেক্সিমকোকেও। গত ২১শে জানুয়ারি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ করোনা টিকা। এর ৪ দিনের মাথায় দেশে আসে সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ ডোজের প্রথম চালান। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে ৩ কোটি ডোজ আসার কথা, কিন্তু ফেব্রুয়ারিতে ২০ লাখ ডোজ আসার পর চুক্তি অনুযায়ী আসেনি আর কোনো চালান। এর বাইরে মিলেছে ভারত সরকারের উপহারের আরও ১৩ লাখ ডোজ। সব মিলিয়ে ১,৩,০০,০০০ ডোজ টিকার মধ্যে এরই মধ্যে প্রয়োগ হয়েছে প্রায় ৭৮ লাখ। এ অবস্থায় দ্বিতীয় ডোজ নিশ্চিত করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই যখন অবস্থা, তখনও ভারত সরকারের অনুমোদন না পাওয়ার অজুহাতে ২ মাস ধরে টিকার চালান আটকে রেখেছে সেরাম ইনস্টিটিউট। যদিও প্রতিষ্ঠানটিকে আগাম পরিশোধ করা হয়েছে ১.৫ কোটি ডোজের টাকা। এমন পরিস্থিতিতে সরকারকে জোরালো উদ্যোগ নেওয়ার কথা বলছে সেরামের দেশীয় এজেন্ট বেক্সিমকো। ডেফিনেটলি আইনি পদক্ষেপ নিতে পারে, বাট আইনি পদক্ষেপটা ইজ নট ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে। জোরালো একটা ভাবেই বলতে হবে, ওই আনঅফিসিয়ালি ফোনে একটু কথা বলা এইটা না। আমার মতো একটা শক্ত স্টেপ আমাদের অবশ্যই নিতে হবে। বর্তমান অবস্থায় দেশে টিকা বানানোর বিকল্প নেই জানিয়ে প্রতিষ্ঠানটির ইঙ্গিত, চলতি বছরই হয়তো মিলবে দেশে তৈরি ভ্যাকসিন। এই বছরের মধ্যেই আশা করছি। এখন যে অবস্থা দেখছি তাতে করে আমাদের লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নেই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বসে নেই সরকার, তবে তৎপর হতে হবে বেক্সিমকোকেও। ভারত সরকারকে কন্টিনিউয়াসলি বলছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং তারা কখনো না করেনি, কিন্তু তারা দিতে পারতেছে না। পলিটিক্যাল অপিনিয়ন এত স্ট্রং হয়েছে যে তারা ভ্যাকসিন কোথাও দিতে পারতেছে না। ওই দেশের জনগণ কোনো ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিচ্ছে না। ভারতে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভ্যাকসিন পেতে এই জটিলতা তৈরি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জন্য এখন নতুন হুমকি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। ৩বার রূপ পাল্টাতে সক্ষম এই নতুন ধরন ছড়াচ্ছে অতি দ্রুত, সেই সঙ্গে বেশি শক্তিশালীও। দেশের সংক্রমণ রোধে আপাতত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে দেশের সবশেষ ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৮৩ জন, শনাক্ত প্রায় ২৭০০। সর্বাত্মক লকডাউন আর নানা বিধিনিষেধে দেশে চলছে করোনার সংক্রমণের গতি নিয়ন্ত্রণের চেষ্টা। তবু সংক্রমণের লাগাম টানা যাচ্ছে কই। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৮৩ জন, আর নতুন করে শনাক্ত হয়েছে ২,৬৯৭ জন। পাশের দেশ ভারতেও করোনা মহামারীর লাগাম ছাড়িয়েছে। করোনার নতুন রূপ ট্রিপল মিউটেন্ট বা ৩বার রূপ পরিবর্তনকারী এই ভাইরাসটি ভয়াবহ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনার নতুন রূপ বাংলাদেশের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারত থেকে বা বাইরে থেকে যারাই আসুক, কোন ভেরিয়েন্ট নিয়ে আসবে আমরা জানি না। যদি আমার দেশে সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। বাংলাদেশের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করতে যাচ্ছে। অসংখ্য সংক্রমণ হচ্ছে, সেখান থেকে এই সংক্রমণটা আমাদের দেশে আসতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের তাই পরামর্শ, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এটা ডিটেক্ট করতে পারিনি, তবে সরকারকে ইতিমধ্যে আমরা বলেছি যে যাতে করে, যেহেতু এটা ল্যান্ড দিয়ে লোক আসে, প্লেন দিয়ে আসে, আমরা যেন ল্যান্ড এখন বন্ধ করে দিই। ভারত থেকে যেন সমস্যাটা এসে আরো সুপার ইম্পোজ সমস্যা না হয়, সেই ব্যাপারে আমাদের খুব মনোযোগ দেওয়া উচিত। কেউ আসলে তার আইদার টিকা, 2 ডোজ টিকার সার্টিফিকেট থাকা উচিত। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই, তাই মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ২৮ এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই দিন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও জানান, বাস চললে ট্রেনও চলবে, রয়েছে সব প্রস্তুতি। খাতা কলমে লকডাউন থাকলেও ঢাকার বাস্তব চিত্র এটি। গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন, গাড়ির চাপে রীতিমতো কোথাও কোথাও যানজট। এরই মধ্যে রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে শপিং মল ও দোকানপাট। এই অবস্থায় শনিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২৮ এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের কথা ভাবছে সরকার। লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। করোনার
নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। পরে রেলমন্ত্রীও জানান ওই দিন থেকে বাস চললে ট্রেনও চলবে। এরই মধ্যে ইঞ্জিন ও বগি পরীক্ষা নিরীক্ষা করে রেল লাইন প্রস্তুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রেল আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুত। আমাদের রেল পরিচালনার ক্ষেত্রে যাত্রীবাহী, বিশেষ করে যাত্রীবাহী আমাদের যে ট্রেন, সেগুলো পরিবহনের জন্য আমরা প্রস্তুত। লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্য পরিবহনের জন্য ৮ জোড়া পার্সেল ট্রেন চলাচল করছে নিয়মিত। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের মধ্যেই রোববার থেকে দোকান খোলার খবরে ঢাকা ফিরছেন অনেকেই। এতে চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ফেরির সংখ্যা কম থাকায় গাদাগাদি করে ফিরছেন কর্মজীবীরা। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দোকান খোলার ঘোষণায় ঢাকায় ফিরতে এভাবেই পাটুরিয়া ঘাটে ফেরি থেকে হুমড়ি খেয়ে পড়েন কর্মজীবীরা। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে সীমিত আকারে জরুরি প্রয়োজনে পারাপার হচ্ছে কয়েকটি ফেরি। তাতেও গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, মাস্ক না পরা রয়েছে নানা অজুহাতও। দোকান বন্ধ করে বাড়ি গেছিলাম, আবার দোকান খুলছে, তাই আমি আবার ঢাকা যাচ্ছি। মাস্ক কেনার সময় পাই নাই, যখন বাড়াইছি দোকান বন্ধ ছিল। জনগণ বেশি থাকলে তো বাইরে যে সমস্যা আছে, আমরা যেহেতু বাড়ি দরকার এই জন্য যাচ্ছি। তবে ঘাটে নেমে রাজধানীমুখী পর্যাপ্ত যানবাহন নেই। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কারে করে ফিরতে হচ্ছে কর্মস্থলে। গাড়ি পাইতেছি না, গাড়ির ডবল ভাড়া লাগতেছে। বাড়ির থেকে ভাড়া লাগে লগে 200 টাকা, আমি 500 টাকা নিয়ে বাড়াইছি, এখন ভাড়া লাগবে 800 টাকা। এখান থেকে যে ভাড়া হলো 150 টাকা, এখন নিচ্ছে 500 টাকা। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় 20টি ফেরি চলাচল করলেও বর্তমানে জরুরি প্রয়োজনে রজনীগন্ধা, হাসনাহেনা ও বনলতা নামের 3টি ফেরি পারাপার হচ্ছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। সর্বাত্মক লকডাউনেও পদ্মা সেতুতে 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষা মৌসুম শেষেই সেতুর উপর পিচ ঢালাই শুরু হবে। আর পদ্মায় বিলীনের পর নতুন করে আনা 192টি স্ট্রিঞ্জার চলতি মাসেই স্থাপন শুরু হবে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুতে সর্বাত্মক লকডাউনেও পুরোদমে চলছে কাজ। সেতুর উপরে রোডওয়ে, নিচে রেলওয়ে স্ল্যাব বসছে সমানতালে। রেলিংয়ের 665টি প্যারাপেট ওয়াল এবং রেলওয়ে স্ল্যাবের শেয়ার পকেট বসে গেছে 641টি। করোনার চ্যালেঞ্জেও কাজের অগ্রগতিতে খুশি সেতুকর্মীরা। ব্লক পইতেছে, বস্তা পইতেছে, এই পদ্মা সেতুর স্বার্থে কাজ করতেছে। অতি দ্রুত কাজটা চলছে, আর এতে আমাদের কাছে খুব হ্যাপি লাগছে। পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পর নতুন করে লুকজেমবার্গ থেকে আনা 192টি স্ট্রিঞ্জার কনস্ট্রাকশন ইয়ার্ডে ঘষামাজা চলছে। রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে এবং দুই দিক থেকে রোডওয়ে স্ল্যাব বসানো চলমান আছে। আর যে স্ট্রিঞ্জারগুলো বাইরে থেকে আমদানি করা হয়েছে সেগুলো ঘষামাজা করে ব্যবহার উপযোগী করা হবে। পদ্মা জাজিরার দিকে ধাবিত হয়, বর্ষা সামনে রেখে পদ্মা সেতুর নদী শাসনের কাজও পাল্লা দিয়ে চলছে। পর্যাপ্ত সরঞ্জামাদি রয়েছে, বর্ষা সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। 41টি স্প্যানে 32টিতেই রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে। স্ল্যাব বসানো বাকি রয়েছে মাত্র 9টি স্প্যানে। মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। গায়ে প্রচণ্ড ব্যথা, চোখের সমস্যা ও স্মৃতিশক্তি কমা সহ নানা জটিলতা বাড়ছে করোনা জয়ীদের মধ্যে। অক্সিজেন সিলিন্ডার ব্যবহারকারীদের মধ্যে এসব জটিলতা বেশি পাওয়া যাচ্ছে। চিকিৎসকদের সংখ্যা শুরুতেই চিকিৎসা না নিলে ভবিষ্যতে রয়েছে মৃত্যুর ঝুঁকিও। সেলিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত। বাতাসে অক্সিজেনের ঘনত্বের পরিমাণ 21% এবং এই 21% অক্সিজেন নিয়েই একজন সাধারণ মানুষের সব ধরনের অর্গানগুলো সুস্থ এবং কর্মক্ষম থাকে। কিন্তু কোভিড আক্রান্ত রোগীদের অনেক ক্ষেত্রেই অক্সিজেন ব্যবহার করা এবং সেটির কম বেশি হওয়ার কারণে ফুসফুস সহ নানা সমস্যার মধ্যে পড়ছেন। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা যত বড়ই হোক, পোস্ট কোভিডের ইউনিট প্রায় শূন্য। যারা এসেছেন তারাও আসছেন জটিল অবস্থায়। গাড়ি ব্যথা হচ্ছে, শরীর কিছুটা দুর্বল হচ্ছে, বড় বড় করে শ্বাস আসতেছে, চোখটা মাথাটা কিরকম জানি ভিতরে একটু কেমন জানি লাগে। চিকিৎসকদের মতে ফুসফুস সারা শরীরে অক্সিজেন পৌঁছানোর সুইচ বা সঞ্চালক। কিন্তু কোভিড রোগীদের শ্বাসনালী দিয়ে দীর্ঘ সময় অক্সিজেন গ্রহণে প্রথমেই বড় ধরনের ক্ষতিও হয় এই অর্গানটিতে, যার ফলে শরীরে পানি চলে আসা ছাড়াও দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি হারানো সহ
নানা অর্গান ফেলিওরের মূল কারণ। পোস্ট কোভিড পর্যায়ে অক্সিজেন গ্রহণকারীদের মধ্যেই এসব জটিলতা নিয়ে বেশি রোগী আসছেন হাসপাতালে, বলছেন চিকিৎসকরা। যাদের লাংসে ইনভলভমেন্টটা বেশি ছিল, অক্সিজেন পেয়েছে এবং রিকভার করছে, পরবর্তীতে তাদের আবার দেখতে হবে যে তাদের লাংসের ইনভলভমেন্টটা কমে আসছে কিনা, কারণ এটা দীর্ঘমেয়াদী লাংসের সমস্যার দিকে যেতে পারে। চিকিৎসকরা বলছেন শুধু বেশি মাত্রায় অক্সিজেন গ্রহণই নয়, অপ্রতুল মাত্রায় অক্সিজেন গ্রহণকারীদের নিয়ে শঙ্কা আরও বেশি। কিডনি ফেলিওর হয়, হার্ট ফেলিওর হয়, ব্রেন কাজ করতে পারে না, চোখ কাজ করতে পারে না, লিভার কাজ করতে পারে না, ইন্টেস্টাইন কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়া পোস্ট কোভিডের যে কোনো লক্ষণে ঘরোয়া চিকিৎসা না করার উপর জোর দেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে কাজ হারিয়েছেন, তাই হন্যে হয়ে অনেকেই এখন পথে নামছেন কাজের খোঁজে। কেউ কেউ পেশা পাল্টে চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই। অর্থনীতিবিদরা বলছেন নিম্নবিত্তদের কথা মাথায় রেখে লকডাউনের প্রয়োজন সমন্বিত পরিকল্পনার। এহসান জুয়েলের রিপোর্ট। মন্ত্রীপাড়ার অভিজাত এলাকায় হয়তো বড্ড বেমানান নাজমা বেগম। মধুপুর থেকে 1 দশক আগে ঢাকা এসেছিলেন জীবিকার খোঁজে। ফুলের ব্যবসা করতেন বলেই মেয়ের নাম রেখেছেন দোলন। তাকে নিয়ে ফুটপাতে এখন মাস্ক বিক্রি করছেন। ফুল টুল ফালাই দিয়া 5 দিন বাসায় বসার পরে এখন আর সংসার চলে না, তারপরে দিয়ে এই মাস্ক বিক্রি করা হচ্ছে। কামাই নাই, রুজি নাই, বেচা বিক্রি নাই, লোকজন নাই, আগেরটাই ভালো ছিল। নাজমার মতো এরকম অসংখ্য গল্প ছড়িয়ে আছে রাজধানীর পথে পথে। কেউ রাজমিস্ত্রির কাজ করতেন, কেউ বা রেল স্টেশনের কুলি কিংবা ভ্যান গাড়ির চালক। আজ তাদের সবার পরিচয় তারা কর্মহীন। আগে আমি রং করতাম, আর এখন আমার জীবনটা রং ছাড়া হয়ে গেছে। চোখে মুখে অন্ধকার দেখতেছি। গতবার লকডাউন দিছে, এই দুগাতি রান দিছে, ও দুগাতি রান দিছে, আমার গোপেটে পড়ছে। আর এই বছর তো বাবা কেউ কিছু দেয় না। সকালে ছুটি আসি বাসা থেকে, সন্ধ্যাবেলা আবার বাসায় ফিরে যাই, কোনো কাজ কাম পাই না। সংসারের ভিতরে 5 জন খাওয়াইয়া, আমি একলা খাড়াইয়া, তা আমি যদি না কাম করতে 5 জন কেমনে চলবে? কিছু পয়সা জমা না আসলো, খাওয়া শেষ, চিকিৎসা করুন কই থেকে। প্রধানমন্ত্রী ঠিকই দিতে আছে গরিবের লাগিয়া, কিন্তু ওটি আর গরিবে হয় না। ওই বোয়ালটা খাইতে খাইতে পুডির দ্বারে পুডিরও খেয়ালায়। প্রান্তিক এই মানুষদের পরিকল্পনা রেখে লকডাউন কার্যকরের পরামর্শ অর্থনীতিবিদদের। নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা অনেকেই কাজ হারিয়েছিলেন আগে, এখন হয়তো আবার কাজে ফেরত আসার চেষ্টা করছিলেন, অনেকের কাছে তাদের ধার কর্জ হয়েছে, তারা কি করে ফেরত আসবেন, তাদেরকে কি করে সহযোগিতা করা যাবে, সেই চিন্তাটা থাকতে হবে। স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখেই বিকল্প কর্মসংস্থানের দাবি কাজ হারানো মানুষদের। এমন না যে খুব বেশি সাজানো বিলাসী জীবন ছিল তাদের, তবে এটাও ঠিক যে না খেয়ে থাকার দুশ্চিন্তা করতে হয়নি। সর্বগ্রাসী করোনা মানুষের জীবনকে যে কঠিন বাস্তবতার মুখোমুখি করছে, তার সবচেয়ে বড় ধাক্কাটা লাগছে এই খেটে খাওয়া মানুষদের জীবনে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় নতুন করে সেবা খাতের আরও 4টি উপশাখায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই গত বছরের 16 নভেম্বর রিক্যালিব্রেশন লেবার ও রিক্যালিব্রেশন রিটার্ন নামে দুটি পরিকল্পনা হাতে নেয় মালয়েশিয়া সরকার। একটি অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধভাবে কাজের নিয়োগ এবং অপরটি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়া। আর প্রকল্প দুটি চলতি বছরের 30 জুন পর্যন্ত বলবৎ থাকবে। এসব অবৈধ কর্মীদের শুধুমাত্র নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষি এই 4টি খাতে বাংলাদেশ সহ 15টি দেশের অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতার জন্য অনলাইনে আবেদন করার কথা থাকলেও এখন থেকে সার্ভিস সেক্টরের 4টি সাব সেক্টরে যেমন হোলসেল ও রিটেল, রেস্তোরাঁ, কার্গো এবং পরিষেবার জন্য আবেদন করতে পারবেন তাদের নিয়োগকর্তারা। একই সাথে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা চাইলে শর্ত সাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবেন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এদিকে বৈধকরণ ঘোষণার পর থেকেই রাজধানী কুয়ালালামপুর সহ পুরো মালয়েশিয়ায় এক শ্রেণীর দালাল প্রতারণার ফাঁদ পেতেছে। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। অনেকেই সার্ভিস সেক্টরে ভিসা করার জন্য আগ্রহী ছিল এবং অপেক্ষায় ছিল, তো অবশেষে মালয়েশিয়ান সরকার সেটা বুঝতে পেরে গতকালকে এটা ডিক্লারেশন করছে যে সার্ভিস সেক্টরে মানুষ ভিসা করতে পারে। অযথা কোনো দালালের কাছে না গিয়ে কারো কথায় না পড়ে আপনারা সঠিক একজন মালিক খুঁজে নেবেন এবং আপনাদের যে অনেকদিন আকাঙ্ক্ষার যে সার্ভিস সেক্টরটা সেটা আপনারা বৈধতা হওয়ার সুযোগটা
গ্রহণ করবেন। এছাড়া যে সকল অভিবাসী 2011 সালে 6P-তে এবং 2016 সালে রিহায়ারিং প্রোগ্রামে নাম নিবন্ধন করেও ভিসা পায়নি, তারা এখন বৈধতার জন্য নিবন্ধিত হতে পারবে। এবং যারা তাদের কোম্পানি থেকে পালিয়ে অন্য কোথাও চলে গেছে, তবে তাদের বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট না থাকে, তাহলে তারাও এই রিক্যালিব্রেশন কর্মসূচিতে নিবন্ধন গ্রহণ করতে পারবে। রিক্যালিব্রেশন প্রোগ্রাম নামে এই দুটি পরিকল্পনায় এখনো পর্যন্ত প্রায় 1,45,830 জন অনিবন্ধিত অভিবাসী অংশ নিয়েছেন। এর মধ্যে 72,324 জন তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে সিদ্ধান্ত নিয়েছেন এবং 73,506 জন বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন। মালয়েশিয়া সরকারের নতুন এই সিদ্ধান্তের কারণে প্রবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও দালালদের দৈরাত্য ও নানামুখী সমস্যায় প্রবাসীরা গত বছরগুলোর মতো এবার যেন প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রমজানের রোজা রাখছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে দেশটির বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি দেখা গেছে। ইতালির ভেনিস থেকে মাকসুদুর রহমানের রিপোর্ট। একদিকে করোনা, অন্যদিকে লকডাউন, এর মধ্যে রোজা পালন করছেন ইতালি প্রবাসী মুসল্লিরা। রমজানের দ্বিতীয় জুমায় ইতালির প্রতিটি মসজিদে একাধিক জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ভেতরে মুসল্লিদের জায়গা না হওয়ায় বারান্দা ও পাশের খেলার মাঠেও সালাত আদায় করতে দেখা যায়। জুমার নামাজে শামিল হতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে লকডাউনের মধ্যে মসজিদগুলো খোলা, আর মসজিদগুলোতে আমাদের রেগুলার ইসলামিক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারছি। আমরা যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে নামাজ পড়তেছি, সেজন্য ইটালিয়ান গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই। আশা করবো এই রমজানের মতো করে আমরা যেন আগামীতে আরো এমন আয়োজন করতে পারি। নামাজ শেষে মুসল্লিরা মুসলিম উম্মাহ ও সমগ্র পৃথিবীর শান্তির জন্য মুনাজাত করেন। করোনা মুক্ত পৃথিবীর জন্য দোয়া করেন সবাই। ইতালি সরকার এবছর পবিত্র রমজান শুরু হওয়ার আগ মুহূর্তে খুলে দেয় মসজিদগুলো। এ কারণে পবিত্র রমজানে তারাবির নামাজও মসজিদে পালন করতে পারছেন মুসল্লিরা। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটির লাখ লাখ মুসলমান। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন বিপণী বিতানে ঘুরে পছন্দের জিনিস কিনছেন তারা। করোনা মহামারীর কারণে ভ্রমণ নিষেধাজ্ঞায় দেশে ফিরতে নানা জটিলতায় এবার সৌদি আরবে ঈদের প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরবের নানা প্রস্তুতিতে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন বিপণী বিতানে ঘুরে ঘুরে কিনছেন পছন্দের জিনিস। রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশি কাপড়ের দোকানগুলোতে পছন্দের পাঞ্জাবি, পাজামা, টুপি, লুঙ্গি কিনছেন তারা। এখন মার্কেটে দেখতেও আসছি, আবার অন্য কিছু বাজার সদাই আছে, এগুলো কিনতে আসছি। করোনার কারণে দোকানগুলোতে ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। করোনার সংকটে একটু তো সমস্যা আছে, বা মানুষ যেহেতু ও একটু জামা করলে পুলিশের ডিস্টার্ব আছে, সেই হিসেবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ পাঞ্জাবি তো বিভিন্ন দেশ থেকে আসে, কিন্তু আমাদের দেশের পাঞ্জাবিগুলোর কোয়ালিটিটা থাকে আলাদা। এই আলহামদুলিল্লাহ এখন তো খুব ভালো চলতেছে, আটা লম্বা গুলো খুব ভালো চলতেছে, বুঝতে পারছেন। সৌদিতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি বিশাল বাজার তৈরির আশা করছেন প্রবাসীরা। বিক্রেতারা মনে করছেন আগামীতে বাংলাদেশি পণ্য ও পোশাকের চাহিদা আরো বাড়বে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি ট্রাভেলস ও ট্যুরিজম ব্যবসায়ীদের এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামরুল ইসলামের সভাপতিত্বে এবং ডিএমডি জাহাঙ্গীর আলমের পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন মেডিনোভা মেডিকেল সেন্টারের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন এবং বাথার ট্রাভেলস ও ট্যুরিজমের বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে দিক নির্দেশনা দেন বক্তারা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার রহমতে বলার উদ্দেশ্য থাকবে, আমরা যারা বাংলাদেশি ভাইরা এখানে আছি সবাই ইনশাআল্লাহ পরিচালিত হবে সামনের দিকে, ইনশাআল্লাহ এটা আমরা কামনা করি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এক্সপো 2021 উৎসবে অংশ নিতে যাচ্ছে ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। আগামী অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ওই উৎসবে প্যাভিলিয়ন নিয়ে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরবে সংগঠনটি। শুক্রবার সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকেই এই ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে।
সংযুক্ত আরব আমিরাতে আগামী অক্টোবর হতে যাওয়া এক্সপো 2021-এ অংশ নিতে যাচ্ছে ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া প্যাভিলিয়নটি দেশীয় কালচার, কৃষ্টি ঐতিহ্য তুলে ধরবে। এর জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন সহ বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যকে আমরা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। শুক্রবার ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারের আয়োজনে এই বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সদস্যরা। আমাদের যে সাংস্কৃতিক কর্মী আছে, যে এক্সপার্টিস আছে, তাদেরকে নিয়ে কিভাবে আমরা ওই এক্সপো প্ল্যাটফর্মে বাংলাদেশকে এই দুবাইয়ের মাটিতে আমরা বাংলা সংস্কৃতিকে দেখাতে পারি। তো আশা করি এক্সপোতে আমরা যদি সেই সুযোগ আমাদের কাছে আসে, আমরা আমাদের 100%টা দেওয়ার জন্য চেষ্টা করব। বাংলাদেশ সহ বিশ্বের 87টি দেশে ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন বাংলাদেশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। 2 বছর আগে এই সংগঠনটি আরব আমিরাতে আত্মপ্রকাশ করে। ইতিমধ্যে তাদের সাংস্কৃতিক ও মানব কল্যাণমুখী বেশ কিছু কর্মকাণ্ড চোখে পড়লেও আন্তর্জাতিক পর্যায়ে বড় কোনো ইভেন্টে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের কর্মীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। লকডাউনে দর্শনার্থী শূন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজত্ব করে বেড়াচ্ছে বাঘের শাবক জো বাইডেন। দিনভর চিড়িয়াখানার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটোছুটি করছে মা বাঘের পরিবর্তে মানুষের কাছে বেড়ে ওঠা 5.5 মাস বয়সী এই শাবক। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁটা তখন বিকেল 3টা ছুঁই ছুঁই। সময় হয়েছে জো বাইডেনের বৈকালিক ভ্রমণের। চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস কক্ষ থেকে রাজকীয় ভঙ্গিতে বের হয়ে আসে এই ব্যগ্র শাবক। শুরু হয় তার মজার সব কাণ্ড কারখানা। সে আমাদের সাথে কাছে থাকতে চায়, এজন্য আমরা বাধ্য হয়ে তাকে কিছুক্ষণের জন্য আমরা সময় দিয়ে তাকে বাইর করে নিয়ে আসি আর কি। দুষ্টুমিতেও কম যায় না এই বাঘের বাচ্চা। অন্যান্য পশুর খাঁচার সামনে গিয়ে তাদের ভয়ও দেখায়। গোসল করানো, খাওয়া দাওয়া সবকিছু নিজের কাছের মানুষের মতোই করছি সবকিছু। জন্মের পরদিন থেকে মা বাঘিনী পরীর পরিবর্তে জো বাইডেন বেড়ে উঠছে চিড়িয়াখানার কিউরেটরের কাছে। দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা বাঘ দম্পতি রাজপরী সংসারে গত বছরের 14ই নভেম্বর 3টি শাবক জন্ম নেয়। নিজেদের বাচ্চাদের দুধ পান করানো বন্ধ করে দেয় এই বাঘিনী। মারা যায় 2টি শাবকও। এরপর 3য় শাবক জো বাইডেনকে বাঁচিয়ে রাখার সংগ্রাম শুরু করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিকেল 3টে বাজলেই চিড়িয়াখানা ঘুরতে বেরোয় ব্যগ্র শাবক জো বাইডেন। সাথে থাকে মাসুম এবং ডাক্তার শুভ্র। আর পুরো পথ জুড়ে চলে তাদের সাথে খুনসুটি। আর এই খুনসুটি দেখার জন্য ভিড় জমে যায় যারা চিড়িয়াখানার অন্যান্য কর্মচারী রয়েছেন তারাও। প্রথম দিকে বাঘের বাচ্চাটিকে শুধুমাত্র দুধ খেতে দেওয়া হলো, এখন প্রতিদিন 1.5 কেজি করে মাংস দেওয়া হচ্ছে। এটাই তার লাস্ট মাস, এই মাস পরে সে দুধ খাওয়া বন্ধ হয়ে যাবে এবং আমাদের যে মানুষের সাথে মেলামেশা এটাও আমরা এই মাস পরে বন্ধ করে দিব। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে এই শাবক সহ মোট 6টি বাঘ রয়েছে। এর মধ্যে 2018 সালে রাজপরী দম্পতির সংসারে জন্ম নিয়েছিল একটি বিরল প্রজাতির সাদা বাঘও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। নেগেটিভ আসতে সময় লাগবে আরও কয়েকদিন। অবশেষে টিকা আমদানি নিয়ে অনিশ্চয়তার কথা জানালো বেক্সিমকো। কূটনৈতিক চাপের আহ্বান। অক্সিজেন সংকটে করোনায় মৃত্যুপুরী ভারত, বাংলাদেশের জন্য হুমকি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।